আগামী বছরে জুনের পর ক্ষমতা ছাড়বেন প্রধান উপদেষ্টা, বললেন প্রেস সচিব। বিচার সংস্কার ও নির্বাচন শেষ করার আহ্বান রাজনৈতিক নেতাদের। প্যানেল ভোটে মেয়র নির্বাচনের সুপারিশ নিয়ে দেশজুড়ে তোলপাড়, বিরোধিতায় রাজনীতি বিশ্লেষক ও শিক্ষাবিদরা। গোপালগঞ্জের সড়ক মহাসড়কে ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্ম্য, প্রতিনিয়ত বাড়ছে যানজট সহ দুর্ঘটনা, নিয়ন্ত্রণের চেষ্টা ট্রাফিক পুলিশের। এবং ক্রীড়া খাতে প্রস্তাবিত বাজেটের চেয়ে বাড়তি বরাদ্দ চান সাবেক ফুটবলাররা, অবকাঠামো উন্নয়ন সহ দীর্ঘমেয়াদী প্রশিক্ষণে গুরুত্ব দেওয়ার তাগিদ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। এবারে বিস্তারিত। সব ধরনের চাপ উপেক্ষা করে অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে ফ্যাসিবাদের বিচার সংস্কার ও নির্বাচন শেষ করার আহ্বান জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আর আগামী বছরের জুনের পর প্রধান উপদেষ্টা একদিনও ক্ষমতায় থাকতে চান না বলে জানালেন তার প্রেস সচিব। রোববার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় কয়েকটি রাজনৈতিক দলের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তারা। বিস্তারিত এসইউ সেলিমের প্রতিবেদনে। দেশে চলমান রাজনৈতিক অস্থিরতা ও প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জনের মধ্যে রবিবার নাগরিক ঐক্য, এবি পার্টি, ইসলামী আন্দোলন ও হেফাজতে ইসলাম সহ কয়েকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে আলাদা দুটি বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। প্রথম বৈঠকে অংশ নিয়ে বের হয়ে সংবাদ ব্রিফিংয়ে রাজনৈতিক নেতারা ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি সংস্কার, বিচার ও নির্বাচন নিয়ে একসাথে রোডম্যাপ ঘোষণার দাবির কথা তুলে ধরেন। আমাদের মধ্যে মতপার্থক্য থাকলে কিন্তু মূল জাতীয় ইস্যুগুলোতে আমরা ঐক্যবদ্ধ থাকবো, সেই বিষয়গুলো তাকে বলেছি। উনি মোটামুটিভাবে আশ্বস্ত হয়েছেন। সংস্কার, বিচার এবং নির্বাচনের যথাসম্ভব একটা দ্রুত রোডম্যাপ দেওয়ার জন্য রাজনৈতিক প্রক্রিয়ার ভেতর দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার পথ রচনা করব। যেসব প্রশ্নে ন্যূনতম ঐক্যমত আছে আমরা আলাপ আলোচনা করে বোঝাপড়া করে একটা জাতীয় সনদ আমরা স্বাক্ষর করতে পারবো। সকলের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ন্যূনতম জাতীয় ঐক্য রক্ষা করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করে গণতান্ত্রিক প্রক্রিয়াকে নির্বাচনের মধ্য দিয়ে সম্পন্ন করে বাংলাদেশে একটা নির্বাচিত সরকারের সূচনা ঘটাতে হবে। দ্বিতীয় বৈঠকে অংশ নিয়ে গণ অধিকার পরিষদ ও ইসলামী দলের নেতারাও যে কোনো পরিস্থিতিতে ডক্টর ইউনূসকে সমর্থন দেওয়ার কথা পুনর্ব্যক্ত করে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান। আমাদের দেশ এবং আমাদের দেশের মানুষের প্রয়োজনে আমরা আপনাকে নিয়ে এসেছিলাম। এখানে আমরা জিতলে একসঙ্গে জিতবো, ঠকলেও একসঙ্গে ঠকবো। যে দেশ জাতির পুনর্গঠনে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নের ক্ষেত্রে আমরা তাকে সহযোগিতা করব। যে বাহ্যিকভাবে যে চাপগুলো কিংবা নানান ধরনের ষড়যন্ত্র তারা অনুভব করছে বা করবে, সেই ক্ষেত্রে আমরা পরিপূর্ণ তাকে সহযোগিতা করব। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বৈঠকে রাজনৈতিক দলগুলোর দাবি ও প্রধান উপদেষ্টার অবস্থান তুলে ধরেন। বিচার এবং আমরা যে রিফর্ম করছি, আমরা যে বিচারের কার্যক্রম শুরু করেছি এবং আমরা যে নির্বাচনের জন্য যে কাজ করছি সেইটার জন্য তারা তাদের সম্পূর্ণ সমর্থন জানিয়েছেন। উনি বারবার বলেছেন যে জুন 30-এর পরে ইলেকশন যাবে না। বৈঠকে ফ্যাসিবাদের বিচার, সংস্কার ও নির্বাচন ইস্যুতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার উপর গুরুত্ব আরোপ করেন প্রধান উপদেষ্টা। বিভাজন থেকে আমাদের উদ্ধার পেতে হবে। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। প্যানেল ভোটের মাধ্যমে মেয়র বা চেয়ারম্যান নির্বাচনের সুপারিশ নিয়ে ব্যাপক সমালোচনা চলছে দেশ জুড়ে। সরাসরি ভোট বাতিল করে স্থানীয় সরকার সংস্কার কমিশনের সুপারিশের সমালোচনায় মুখর সব শ্রেণী পেশার মানুষ। রাজনৈতিক বিশ্লেষক ও শিক্ষাবিদরাও এই বিধানের বিরোধিতা করছেন। রাজশাহী থেকে মেহেদী হাসান শ্যামলের প্রতিবেদন, জানাচ্ছেন মোহাম্মদ ওয়ালিউল্লাহ। স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থায় পরিবর্তনের প্রস্তাব এনে সুপারিশ জমা দিয়েছে সংস্কার কমিশন, যেখানে বলা হয়েছে স্থানীয় পর্যায়ে শুধুমাত্র সদস্য ও কাউন্সিলর পদে সরাসরি ভোট হবে। পরে তাদের মধ্য থেকে পরবর্তী ধাপে চেয়ারম্যান ও মেয়র নির্বাচিত হবেন। সুপারিশ অনুযায়ী প্যানেল ভোটের মাধ্যমে কাউন্সিলর কিংবা মেম্বার নির্বাচিত হলে জনগণের প্রত্যক্ষ ভোটের ব্যত্যয় ঘটবে। যদি মেম্বারদের দ্বারা চেয়ারম্যান হয়, সে পৌরসভারই হোক অথবা ইউনিয়নেরই হোক অথবা মেয়রই হোক, কাউন্সিলরদের দ্বারা হয়, তাহলে আমরা এতদিন যেটার জন্য আন্দোলন সংগ্রাম করলাম, প্রথমত জনগণের প্রত্যক্ষ ভোটের কিছুটা বর্তায় হলো। দ্বিতীয়ত হচ্ছে যে রন্ধ্রে রন্ধ্রে যে দুর্নীতি, সেটা তো আরও
প্রবলভাবে আকার ধারণ করবে। সংস্কার কমিশন যদি স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে এই ধরনের কোনো প্রপোজাল বা প্রস্তাব রেখে থাকে সেটা যুক্তিসঙ্গত হয়নি। সকল জনগণ তাদের ভোটাধিকার বা মতামত দিয়েই তাদের প্রতিনিধি নির্বাচন করবে। জনগণের ভোটেই নির্বাচিত হতে হবে মেয়র, এমপি এবং আপনার ইউপি চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, যেই প্রতিনিধি হোক না কেন সরাসরি জনগণ যাকে ভোট দিবে সেই এই ভোটে নির্বাচিত হয়ে এদেশে নেতৃত্ব দিবে। এই সুপারিশে আসে, এটা কিন্তু জনগণের মতামতের সঙ্গে সাংঘর্ষিক বলে আমি মনে করি। জনগণের আস্থা তৈরি করতে যে কোনো নির্বাচন জনগণের ভোটের মাধ্যমে হওয়াই ভালো বলে মত দেন রাজনৈতিক বিশ্লেষকরা। একটা ইলেকশনের ভ্যালিডিটি, কার্যকারিতা আসলে ভোটারের এন্ডোর্সমেন্টের উপরে নির্ভর করে। এখানে যে প্রস্তাবনাটা আছে সেখানে এই একটা মৌলিক জায়গায় কিছুটা ব্যত্যয় হয়ে যাচ্ছে আর কি। আমি এখনো মনে করি যে যত বেশি মানুষের মতামত নিয়ে একটা নির্বাচন করা যায় সেটা তত বেশি ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা বেশি। একজন মেয়র নির্বাচিত হওয়ার পরে এক ওয়ার্ড কাউন্সিলর বলে বসবেন যে আমি তো তাকে ভোট দিই নাই, অর্থাৎ আমার জনগণের প্রতিনিধিত্ব তার প্রতি আস্থাহীনতায় ভুগছে। এই জন্য সার্বজনীন ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে জনগণের মতটাকে গুরুত্ব দেওয়া দরকার। তবে সংস্কার কমিশনের প্রস্তাবগুলোকে ইতিবাচক হিসেবে দেখে সুপারিশ বাস্তবায়নের উপর গুরুত্ব দিয়েছে সুজনের স্থানীয় এই বিশ্লেষক। স্বাগত জানাই এবং সাধুবাদ জানাই এই প্রস্তাবকে। যিনি মেয়র বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হতেন, উনি আসলেই একক আধিপত্য বিস্তার করার একটা সুযোগ কিন্তু তৈরি হয়েছিল এবং যার ফলে স্থানীয় সরকারের যে জায়গাগুলো রয়েছে সেখানে ভারসাম্যহীনতা দেখা দিয়েছিল। রাজশাহী বিভাগে একটি সিটি কর্পোরেশন, ৬৭টি উপজেলা, ৬২টি পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ রয়েছে ৫৬৬টি। এখানে মোট ভোটার সংখ্যা ১,৫৮,১২,৯১১ জন। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা সংবাদ। গোপালগঞ্জের সড়ক মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ ৩ চাকার যান। শহরের অলিগলি থেকে শুরু করে মহাসড়কের ৬২ কিলোমিটার জুড়েই চলছে 3 হুইলার। বেপরোয়া গতিতে চলা এসব বাহনের কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, বাড়ছে যানজট। ব্যাটারি চালিত রিকশা, ভ্যান ও ইজি বাইকের দৌরাত্ম্য বন্ধে অভিযান চলছে বলে জানিয়েছে ট্রাফিক পুলিশ। মাসুদ পারভেজের প্রতিবেদন, জানাচ্ছেন বুশরাত জাহান। গোপালগঞ্জ জেলা জুড়েই অতিরিক্ত মাত্রায় বেড়েছে ব্যাটারি চালিত রিকশা, ভ্যান, ইজি বাইক সহ 3 চাকার যানবাহন। নিষিদ্ধ হল ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশে প্রায় ৬২ কিলোমিটার রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে 3 হুইলার। কোনো কোনো জায়গায় মহাসড়কের অর্ধেকটা জুড়েই এদের দৌরাত্ম্য। এতে প্রতিনিয়তই ঘটছে ছোট বড় দুর্ঘটনা সহ প্রাণহানি। এছাড়াও শহরের প্রধান সড়কে ব্যাটারি চালিত যানবাহনের চাপে মানুষ চলাচল করতে পারে না। শহরের অলিতে গলিতে ক্ষিপ্র গতিতে অদক্ষ চালকরা চালাচ্ছেন এসব যান, অভিযোগ শহরবাসীর। অটো রিকশা, ব্যাটারি চালিত যেগুলি জি বাইক আছে মহাসড়ক এবং আমাদের গোপালগঞ্জ শহরের যে রোডগুলো আছে প্রচুর যানজটের সৃষ্টি করতেছে এবং দুর্ঘটনার কবলে পড়তেছি আমরা। হঠাৎ করে গুল্লি মারে, এরা সিগন্যাল বোঝে না, অদক্ষ ড্রাইভার, এই যে মাহিন্দ্রা লাগে, অটো লাগে, তারপরে এরা করে কি গাড়ির মাঝখানে চালায়, মানে না বাইকের ফরেন দিলে শুনে না, এরা ডাইনে বাইক খেয়াল করে না, যেখানে সেখানে ঢুকাই দেয়। এর কারণে বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে হয় আমাদের। বাইক করে দিলেই ভালো। ব্যাটারি চালিত এসব যানবাহনের জন্য যানজট সহ দুর্ঘটনার কথা স্বীকার করে ট্রাফিক বিভাগের এই কর্মকর্তা বললেন, জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে এদের নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। গোপালগঞ্জ শহরে অটো 2000, রিকশা 1900 এবং ভ্যান 100 অনুমতি দিবে এবং এদেরকে 3 হুইলার লাইসেন্স দিবে, যার কারণে অনেক সুবিধা হবে। এরা একটা আইনের আওতায় আনবে এবং পৌরসভার ভিতরে যাদের বাড়ি তারা পৌরসভার ভিতরে চলবে এবং পৌরসভার বাইরে যাদের বাড়ি আইডি কার্ড দিকে তারা পৌরসভার বাইরে চলাচল করবে। বেপরোয়া গতিতে 3 চাকার যানবাহন নিয়ন্ত্রণ করে চলাচলে ভোগান্তি লাঘবে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, দাবি জেলাবাসীর। বুশরাত জাহান, মোহনা সংবাদ। দর্শক, এ বিষয়ে আরও জানাতে গোপালগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাসুদ পারভেজ। মাসুদ, 3 হুইলারের দাপট এবং এসব চলাচলের নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসনের ভূমিকা সম্পর্কে আমাদের বিশেষ করে ঢাকা খুলনা মহাসড়কের যে গোপালগঞ্জের অংশ আছে এখানে কিন্তু প্রতিনিয়তই যে
সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটছে শুধুমাত্র এই ব্যাটারি চালিত যানবাহনের কারণে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি ঢাকা খুলনা মহাসড়কের পুলিশ লাইন এলাকায়, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মহাসড়ক দিয়ে অবাধে কিন্তু অসংখ্য ব্যাটারি চালিত যানবাহন চলাচল করছে পুলিশের নাকের ডগায়। এছাড়াও যে আঞ্চলিক যে সড়কগুলো আছে সেখানে কিন্তু যে ব্যাটারি চালিত যানবাহনের দৌরাত্ম্য চোখে পড়ার মতো দেখা যায়। এছাড়াও এই মহাসড়কটিতে ঢাকা খুলনা মহাসড়কে ব্যাটারি চালিত যে রিক্সা, ভ্যান, ইজি বাইকের পাশাপাশি কিন্তু যে মাহিন্দ্র এবং যে সিমন, করিমন, অল্পতি সহ যে 3 হুইলার আছে সেটাও কিন্তু অবাধে চলাচল করছে, যার ফলে কিন্তু প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা, যার কারণে প্রাণহানির মতো ঘটনাও কিন্তু ঘটছে। আর এ বিষয়ে আমরা জেলা পুলিশের যে ট্রাফিক বিভাগ আছে এবং হাইওয়ে পুলিশের সাথে কথা বলেছি। তারা বলেছেন আমাদেরকে যে এই ব্যাটারি চালিত যানবাহন নিয়ন্ত্রণে তারা আরো কঠোর পদক্ষেপ নেবে, যেমন মহাসড়কে যাতে এই সকল যানবাহন একেবারে বন্ধ করা যায়। এছাড়াও যে আঞ্চলিক সড়কগুলো আছে সেখানে কিন্তু একটা নিয়ম নীতির ভিতরে এনে এই যানবাহনগুলোকে নিয়ন্ত্রণে তারা আনবে, এরকম প্রচেষ্টা প্রশাসন। এই ছিল আমার কাছে গোপালগঞ্জ থেকে ব্যাটারি চালিত যানবাহনের সর্বশেষ। মাসুদ, ধন্যবাদ আপনাকে। আগামী অর্থবছরে ক্রীড়া খাতে মন্ত্রণালয় প্রস্তাবিত বাজেটের চেয়ে 10 থেকে 15% বাড়তি বরাদ্দ আশা করছেন সাবেক ফুটবলাররা। অবকাঠামো উন্নয়ন, দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ এবং উপজেলা ভিত্তিক মিনি স্টেডিয়াম তৈরির কার্যক্রমে গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন তারা। ক্রীড়া বাজেট নিয়ে রাজু আলাউদ্দিনের প্রতিবেদন। বছর যায় বছর আসে, নতুন অর্থ বছর নিয়ে আসছে নতুন সম্ভাবনা, কিন্তু ক্রীড়া বাজেটের কতটা প্রাপ্তি অথবা দৃশ্যমান অগ্রগতি হয় তা জানা নেই কারো। নতুন অর্থ বছর সামনে রেখে আরও একবার সেই প্রশ্নের মুখোমুখি ক্রীড়াঙ্গন। 2024-25 অর্থ বছরে ক্রীড়া বাজেট ছিল 1234 কোটি 8 লাখ টাকা, যেখানে গুরুত্ব দেওয়া হয় খেলোয়াড়দের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ ও উপজেলা ভিত্তিক মিনি স্টেডিয়াম সহ বেশ কিছু খাতে। এবারের বাজেট খাত একই থাকলেও বাড়ছে পরিসর। মন্ত্রণালয় যাই প্রস্তাব করুক না কেন, আগামী বাজেটে তার চেয়েও 10-15% বাড়তি বরাদ্দ দেওয়ার প্রয়োজন বলে মনে করেন সাবেক ফুটবলাররা। বাজেট হবে সেটা আমার কাছে মনে হয় যে প্রধান উপদেষ্টা সহ বাংলাদেশে ক্রীড়াঙ্গনকে নতুনভাবে ঢেলে সাজানোর জন্য যেভাবে বাজেট দরকার সেই বাজেট তারা দিবেন সেটা আমরা আশা করি। আমরা চাই যে ক্রীড়া ক্ষেত্রে অবকাঠামোগুলো, বিশেষ করে খেলার মাঠ, বেশি বেশি মাঠ তৈরি করার জন্য আমি চাইবো যে ভালো মাঠ হলে আমাদের ভালো মানের খেলোয়াড় আছে, আমাদের অনেক ট্যালেন্টেড প্লেয়ার, আমরা ভালো মাঠের অভাবে কিন্তু আমাদের অনেক খেলোয়াড় হারিয়ে যায়। বাংলাদেশের যে রুট লেভেলের যে প্লেয়ারগুলো আছে, তো আমার কাছে মনে হয় যে স্টেডিয়াম, খেলার পর্যাপ্ত পরিমাণ মাঠ নাই। আমরা জানি ক্রিকেট, ফুটবল, আপনি ভলিবল বলেন, সব জায়গার ফ্যাসিলিটির অভাব। তো আমরা আশা করব যে বাজেটটা আসবে, সে বাজেট থেকে প্লেয়ার দ্বারা উপকৃত হবে। বাজেটে যে বরাদ্দ রাখা হয় তাতে চাহিদার সঙ্গে ফেডারেশনের ঘাটতি থেকেই যায় বলে জানান তারা। ক্রীড়া বাজেট আসছে, এই ক্রীড়া বাজেটটি যাতে সঠিকভাবে কাজে লাগে, কারণ ইতিপূর্বে দেখা গেছে যে ক্রীড়া বাজেটের যেই অর্থগুলি সেটি কিন্তু 50% টাকাও তারা সঠিকভাবে কাজে লাগে না। বেশিরভাগ ফেডারেশনগুলি এগুলি আত্মসাৎ করেছে। ক্রীড়াঙ্গনের যে বাজেট হয় সেই বাজেটের ম্যাক্সিমাম অর্থটা আসলে স্টেডিয়াম নির্মাণ এই ধরনের কাজে ব্যয় হয়। আমি মনে করি স্টেডিয়ামের আগে বেশি প্রয়োজন হচ্ছে ট্রেনিং। আমাদের বাচ্চারা যদি খেলতেই না আসে বা খেলাধুলার সুযোগই যদি না পায়, মাঠটাকে যদি সুন্দর না রাখতে পারি, তাহলে আমার স্টেডিয়াম করে কোনো লাভ নেই। তো স্পোর্টসকে আপনি যদি যখন আপনি একদম একটা অন্যরকম প্রায়োরিটি জায়গা রাখবেন, সেখানে আমি বলবো যে বাজেটটা হওয়া উচিত একদম একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে। বিগত দিনে যদি বাজেট দেখেন, সেখানে আমার কাছে মনে হয়েছে স্পোর্টসের ক্ষেত্রে বাজেটটা তেমন আমার আশানুরূপ আমার কাছে কখনই মনে হয়েছে না। দেশের ক্রীড়াঙ্গনে ভালো ফল বয়ে আনা ফেডারেশনগুলোর প্রতি বিশেষ দৃষ্টি দেওয়ার আহ্বান সাবেক ফুটবলারদের। রাজু আলাউদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ সহ নানা বিষয়ে প্রতিনিধিদের তথ্য ভিডিও নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। রাঙামাটিতে জুলাই গণ উদ্বুত্থানে আহত জুলাই যোদ্ধাদের আর্থিক অনুদানে চেক বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আহতদের চেক তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ মারুফ।
যত্নের ছায়ায় ছড়ায় মায়া এই প্রতিপাদ্যকে সামনে রেখে লায়ন্স ক্লাবের 28 জেলা বার্ষিকী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম নগরীর লায়ন্স চক্ষু হাসপাতালে হালিমা রোকেয়া মেমোরিয়াল হলে আয়োজিত সম্মেলনে রিজিয়ন চেয়ারপারসন প্রেস কমিটির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ শাহেদুল ইসলাম সভাপতিত্ব করেন। মেহেরপুরের গান্নীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেনের সাথে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে স্থানীয় সরকারি নজরুল একাডেমি মাঠে 3 দিনব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়েছে। মানিকগঞ্জে ভূমি মেলা 2025 উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। নওগাঁর রানীনগরে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। ভোলার মনপুরায় নিহত ছাত্রদল নেতা রাশেদের পরিবারকে আর্থিক সহায়তা করেছেন ভোলা 4 আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম। তাহসিন তারিন, মোহনা সংবাদ। মুন্সিগঞ্জ হাসপাতালে মিলছে না শিশুদের টিকাদানের কার্ড। বাধ্য হয়ে ফটোকপি করা কার্ড দিয়ে কাজ চালাতে হচ্ছে। সিভিল সার্জন বললেন, সরকারিভাবে মুদ্রণ বন্ধ থাকায় টিকা কার্ড দেওয়া সম্ভব হচ্ছে না। মোহাম্মদ সুজনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের টিকা কেন্দ্রের তথ্য অনুযায়ী 15 থেকে 49 বছর বয়সী কিশোরী ও মহিলাদের টিকা কার্ড থাকলেও 0 থেকে 15 মাস বয়সী শিশুদের ইপিআই টিকা কার্ডের সংকট প্রকট। 2023 সালের ডিসেম্বর মাসের পর থেকে আর কোনো নতুন টিকা কার্ড আসেনি। প্রতিদিন প্রায় 50 থেকে 60 জন শিশুকে টিকা দেওয়া হলেও তাদের হাতে মূল কার্ড তুলে দিতে পারছে না হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা। বাধ্য হয়ে ফটোকপি করা কার্ড দিয়েই কাজ চালাতে হচ্ছে। টিকা কার্ডটা তখন বাচ্চাদের স্কুলে ভর্তি করানো হয় না। জন্ম তারিখটা জানার জন্য এবং তাদের বয়সটা নির্ধারণের জন্য টিকা কার্ডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পার্মানেন্ট একটা টিকা কার্ড লাগবে। যে বর্তমানে যে ফটোকপিটা দেয়, এই ফটোকপিটা কিন্তু চলবে না। হসপিটাল থেকে সেই টিকা কার্ডটা অরিজিনাল ছিল, কিন্তু এখন দেওয়া হয় ফটোকপি। টিকা কার্ড যেখান থেকে প্রোভাইড করা হয় সেই ওখান থেকে আমরা খুব তাড়াতাড়ি টিকা কার্ডটা এখানে প্রোভাইড করার জন্য সরকারের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। বর্তমানে টিকার কার্ড সংকট রয়েছে জানিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, প্রায় 1.5 বছর ধরে ফটোকপি কার্ড দিয়ে কাজ চলছে। 24 সাল থেকেই আমাদের টিকার কার্ডের সংকট। তারপরে আমরা কিছু বাচ্চাদের ফটোকপি করে দিচ্ছি, আবার কিছু মহিলা কার্ডও লিখে দিতেছি। খাতাপত্রে তো রেকর্ড থাকে যে কোন বাচ্চা কখন কোন টিকা নিচ্ছে, এটা কিন্তু খাতা মেনটেন হয়, রেজিস্টার ফটোকপি কার্ড দিয়ে দেওয়া হয়। তো যখন ইনশাল্লাহ রেগুলার টিকার কার্ড এসে যাবে, ওই খাতা দেখেই রেকর্ডটা টিকার কার্ডে উঠিয়ে দেওয়া হবে। 2 মাসের মধ্যে টিকার কার্ড সংকট কেটে যাবে বলে জানান সিভিল সার্জন। আমরা এটা চাহিদা দিয়েছি, কিন্তু অনিবার্য কারণে ওপি বন্ধ হয়ে যাওয়ার কারণে মূলত আমরা কার্ড পাইনি। আমরা অচিরেই 2 মাসের ভিতরেই আমরা ইনশাল্লাহ কার্ড পেয়ে যাব। এর মধ্যে ইমার্জেন্সি ম্যানেজমেন্টের জন্য আমরা কথা বলেছি, ইনশাল্লাহ আমরা কিছু কার্ড পাবো। দ্রুত টিকা কার্ডের সমস্যা সমাধান হবে প্রত্যাশা ভুক্তভোগীদের। আফরিন পপি, মোহনা সংবাদ। দর্শক, এ বিষয়ে আরও জানবো আমাদের সহকর্মী মোহাম্মদ সুজনের কাছে। সুজন, কতদিন ধরে কার্ডের এসব সংকট চলছে আর কিভাবে সেবাটা চলছে সে সম্পর্কে জানাবেন আমাদের। কিন্তু মুন্সিগঞ্জে প্রায় 1.5 বছর যাবত কিন্তু এই টিকাদান যে কার্ড রয়েছে সেই কার্ডে কিন্তু সংকট রয়েছে। পাশাপাশি কিন্তু আপনি জানেন, যেহেতু 0 থেকে 15 মাস বয়সী সব শিশুদের কিন্তু এই টিকাদান যেটা ইপিআই, সেই ইপিআই কার্ডের মাধ্যমে কিন্তু একটা বাচ্চা জন্ম নেওয়ার পরে কিন্তু প্রথম স্তর হচ্ছে সেই ইপিআই কার্ড, যেটা টিকা কার্ড কর্মসূচি। সেই কার্ড কিন্তু প্রায় 1.5 বছর যাবত কিন্তু সংকট মুন্সিগঞ্জে বাচ্চাদের যে সমস্যা, সেই সমস্যা রয়েছে। আমি এই বিষয়ে কথা বলেছিলাম অভিভাবকদের সাথে। তারা যেমনটি বলছেন, যেহেতু এই কার্ডের কারণে কিন্তু ফটোকপি দিয়ে তারা যে সাময়িক যে সমস্যা, সেই সমস্যার সমাধান কিন্তু করে যাচ্ছে। এই কার্ডের অসুবিধা হচ্ছে যে টিকা তারা আপনার যে কার্ডটি রয়েছে, সেই কার্ডটি কিন্তু জন্ম নিবন্ধন, পাশাপাশি স্কুলে ভর্তি হওয়ার জন্য নানান বিষয় কিন্তু এই টিকা কার্ডটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেটা কিন্তু যারা অভিভাবক রয়েছে বাচ্চাদের, তাদেরও কিন্তু একটা বিড়ম্বনা পড়তে হচ্ছে। পাশাপাশি কিন্তু তারাও একটি আতঙ্ক রয়েছেন যে এই ফটোকপি দিয়ে কতদিন এটা সংরক্ষণ করা যাবে বা কতদিন এটা রাখা যায়, সেই বিষয়টা কিন্তু তারা ভাবিয়ে তুলছে। আমি এই বিষয়ে কথা বলেছিলাম জেলা প্রশাসন
সিভিল সার্জনের সাথে। তিনি যেমনটি বলছেন, যেহেতু 1.5 বছর যাবত এই টিকা কার্ডে সংকট, পাশাপাশি কিন্তু সমাধানের জন্য কিন্তু কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এর মধ্যে কিন্তু কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে এমন আশ্বাস কিন্তু তিনি আমাদেরকে দিয়েছেন। আমরা বলেছিলাম যে কতদিন যাবত সময় লাগতে পারে বা কতদিনের মধ্যে এই কার্ড সমস্যার সমাধান হবে। তিনি বলছেন 2 মাসের মধ্যে এই কার্ড সাময়িকভাবে যে সমস্যার সমাধান, সেই সমাধান কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এই অঞ্চলের অভিভাবকদের কিন্তু দাবি রয়েছে যে দ্রুত যেন এই টিকা কার্ডটি সমস্যার সমাধান করে যেন তাদেরকে যে টিকা কার্ডের যে সংরক্ষণ করা বা পাশাপাশি যেন অরিজিনাল যে টিকা কার্ডটি দেওয়া হয় সেটা কিন্তু দেওয়ার ব্যবস্থা করতে পারে, এমনটা কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছেন। তো এই ছিল আমার কাছে টিকা কার্ডের সর্বশেষ পরিস্থিতি। সুজন, ধন্যবাদ আপনাকে। আন্তর্জাতিক প্রসঙ্গ। অবরুদ্ধ গাজা ভূখণ্ডের একটি স্কুলে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে প্রাণ হারিয়েছে 25 ফিলিস্তিনি। হামলা শিকার স্কুলটি একটি আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল এবং এখানে বহু মানুষ আশ্রয় নিয়েছিলেন। নিহতদের মধ্যে 2 জন রেড ক্রস কর্মী ও 1 জন সাংবাদিক রয়েছেন। গত 19 মাস ধরে চলা ইসরায়েলি বর্বরতায় প্রাণহানি ছাড়িয়েছে 53,900। গাজার মিডিয়া অফিসের তথ্য মতে সরাসরি স্থল হামলা জোরপূর্বক উচ্ছেদের মাধ্যমে ইসরায়েল ইতোমধ্যেই গাজার 77% দখল করে ফেলেছে। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছে আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। দর্শক শুরুতেই আমার কাছে আছে প্রথম আলো। সচিবালয় বিক্ষোভ, দিনভর অচল ছিল এনবিআর, নগর ভবনে তালা। 3 জেলার সীমান্ত দিয়ে 162 জনকে ঠেলে পাঠালো বিএসএফ। জুলাই হত্যাকাণ্ডে 1 মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল। দৈনিক ইত্তেফাক। প্রধান উপদেষ্টার সঙ্গে 20টি দলের শীর্ষ নেতাদের বৈঠক। কেউ চান ন্যূনতম সংস্কার করে জাতীয় নির্বাচন, কারো মতে আগে বিচার ও স্থানীয় নির্বাচন। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হতে হবে, তারেক রহমান। সমকাল। রাজনীতিতে কমেছে উত্তেজনা, কাটেনি অনিশ্চয়তা। আন্দোলনের মধ্যেই ফিরেছে চাকরিচ্যুতির বিশেষ বিধান। বাংলাদেশ প্রতিদিন। ঐক্যমত না হওয়া পর্যন্ত বিষয়গুলো প্রকাশ করা হবে, আলী রিয়াজ। পরিষ্কার হলো না কিছুই। বিএনপি, জামায়াত, এনসিপি এমনকি সরকার পক্ষ প্রত্যেককেই নিজ নিজ অবস্থানে অনড়। যুগান্তর। এনপিপির প্রতিষ্ঠাবার্ষিকীতে তারেক রহমান, ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হতে হবে। এবং সবশেষে আছে দ্য ডেইলি স্টার। We are in war-like situation, Dr. Mohammad Yunus, Public Service Act, Ordinance out amid Secretariat protests. দর্শক, এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। দর্শক, শেষ করছি মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। আগামী বছরের জুনের পর ক্ষমতা ছাড়বেন প্রধান উপদেষ্টা, বললেন প্রেস সচিব। বিচার সংস্কার ও নির্বাচন শেষ করার আহ্বান রাজনৈতিক নেতাদের। প্যানেল ভোটে মেয়রের নির্বাচনের সুপারিশ নিয়ে দেশজুড়ে তোলপাড়, বিরোধিতায় রাজনীতি বিশ্লেষক ও শিক্ষাবিদরাও। গোপালগঞ্জের সড়ক মহাসড়কে ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্ম্য, প্রতিনিয়ত বাড়ছে যানজট সহ দুর্ঘটনা, নিয়ন্ত্রণের চেষ্টা ট্রাফিক পুলিশের। এবং ক্রীড়া খাতে প্রস্তাবিত বাজেটের চেয়ে বাড়তি বরাদ্দ চান সাবেক ফুটবলাররা, অবকাঠামো উন্নয়ন সহ দীর্ঘমেয়াদী প্রশিক্ষণে গুরুত্ব দেওয়ার তাগিদ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে দুপুর 12টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।